হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 7 এর যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে ইম্পর্টেন্ট টপিকস সেটা নিয়ে আলোচনা করব। তো ক্লাস 7 দেখো, ক্লাস 7 এর যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন সেখানে ফুল মার্কস হচ্ছে 25। ওকে, তো 25 মার্কসের মধ্যে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনটা হবে। তো এর যে স্ট্রাকচার, এক্সামের কোয়েশ্চেনের স্ট্রাকচার কিরকম হবে, প্রথম হচ্ছে সিন পোরশন থাকবে। খুব লাইকলি যেভাবে দেওয়া উচিত সেটা হচ্ছে একটা প্রোজ, ওয়ান প্রোজ অ্যান্ড দ্য আদার ইজ পোয়েম। পোয়েম মানে অবশ্যই ভ্যাগাবান্ড, একটা প্রোজ এবং আর একটা পোয়েম দেওয়া থাকবে। যদি প্যাটার্ন চেঞ্জ করে সেক্ষেত্রে প্রোজ और पोएम একটা প্লাস একটা স্মল সাইজের আনসিন। ওকে, যদি আনসিন না দেয় দেন একটা প্রোজ প্লাস ভ্যাগাবান্ড, আর যদি আনসিন দেয় হয় ভ্যাগাবান্ড নয় একটা প্রোজ এবং সাথে আনসিন। প্রথম করণীয় কি, একটাই তোমাদের পোয়েম আছে ভ্যাগাবান্ড, তো তার পোয়েটের নামটা মুখস্থ করবে এবং পোয়েমের নাম মুখস্থ করবে। সেম প্রোজের ক্ষেত্রেও সেম, নেম প্লাস অথরস নেম মুখস্থ করবে। ঠিক আছে, যেখানে প্রোজ থাকবে সেখানে অথরসের নেম মুখস্থ করতে হবে, যেখানে পোয়েট থাকবে সেখানে পোয়েম থাকবে সেখানে পোয়েটের নেম মুখস্থ করতে হবে। কেননা বাই চান্স একটা সিন পোরশন সামান্য তুলে দিয়ে বললো হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবভ টেক্সট অথবা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবভ টেক্সট, তো এরকম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে প্রোজের নামটা এবং অথরের নামটা অবশ্যই জানা অপরিহার্য। তো এই গেল সিন পোরশন। সিনের কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন অবশ্যই যে টেন্সে থাকবে, কোয়েশ্চেন যে টেন্সে, আনসার ঠিক সেই টেন্সে। ঠিক আছে, আনসার সেই টেন্সে। কোয়েশ্চেনের টেন্স এবং আনসারের টেন্স কিন্তু সেম হবে। এমন না যে কোয়েশ্চেন যদি ফিউচার টেন্সে দেয় বা কোয়েশ্চেন যদি পাস্ট টেন্সে দেয় তুমি অন্য টেন্সে তার আনসার দিয়ে দিলে, তবে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে যদি আনসিন দেয়, আনসিন যদি দেয়, সিন নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ সিন প্রথম কথা বহুবার পড়া আছে। আর একটা কথা, সিনটাকে বারবার রিড করো, রিড এগেইন অ্যান্ড এগেইন। আমরা বিভিন্ন যে কোয়েশ্চেন ব্যাংকের স্কুল করি, কোয়েশ্চেন বাঞ্চের স্কুল করি বা এরকম যে কোনো প্র্যাকটিস বুকের যে স্কুলগুলো করি, সেখানে আমরা দেখি প্রোজ দিয়ে দিচ্ছে, পোয়েম দিয়ে দিচ্ছে। বাই চান্স তো এমন হতে পারে যে আমার স্কুল ঠিক কোনো প্রোজ বা পোয়েম দেবে না, তখন যেন কোনো প্রবলেম না হয়। 9-10-এ যেমন ম্যান্ডেটরি যে প্রোজ দেবেই, 7-8 পর্যন্ত এরকম কিন্তু ম্যান্ডেটরি কিছু নেই, তোমাকে চাইলে প্রোজ নাও দিতে পারে। তো রিড অল দ্য চ্যাপ্টার্স এগেইন অ্যান্ড এগেইন, এত ভালো করে পড়তে হবে যেন প্রত্যেকটা লাইন টু লাইন আমার মুখস্থ থাকে। ওকে গেল, তো এই হচ্ছে সিন। আনসিন যদি দেয়, আনসিন যদি দেয় তবে আনসিনটা একটা শর্ট প্যাসেজ দেবে, নট আ লেন্দি ওয়ান। কেননা আরেকটা সিনের যে নাম্বার সেই নাম্বারটা তোমাকে আনসিন দিয়ে পুষিয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে আনসিনে আমরা আশা করতে পারি যে হার্ডলি 6 to 8 মার্কস, তাও নয়, হয়তো হার্ডলি 6 মার্কস মতো দিতে পারে। যদি ওদিকে 4 দেয় এখানে 6 মার্কস দিল, 10 হয়ে গেল, এইভাবে দিতে পারে। তো শর্ট প্যাসেজ, অবশ্যই প্যাসেজটা আগে পড়তে হবে খুব ভালো করে, তার যে অর্থটা সেটা বুঝতে হবে, বুঝে দেন তুমি অ্যান্সার করো। ঠিক আছে, কখনোই আনসিন আমি দেখে মাত্র যে কোয়েশ্চেন দেখলাম সাথে সাথে টিক করতে শুরু করলাম, মার্ক করতে শুরু করলাম না। প্রথমে শর্ট প্যাসেজ থাক বা লং প্যাসেজ, ফার্স্টে আমাকে পড়াটা খুব ভালো করে করতে হবে। পড়াটা ভালো হলে দেন আমার কম্প্রিহেনশনটা ভালো হবে, বোঝাটা ভালো হবে। কম্প্রিহেনশনটা ভালো হলে তবে কি আমার একদম শিওর শর্ট আনসার আসবে। যে ভুলটা তোমরা করো যে প্যাসেজ ছোট, কোয়েশ্চেন দেখছি আনসার টিক করছি, এটা একদম ভুল প্রসিডিওর। এই প্রসিডিওরে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, যদি একটু এদিক ওদিক করে দেয় তবে কিন্তু তোমরা সেখানে প্রবলেমে পড়ে যাবে এবং নাম্বার চলে যাবে। তো আনসিন প্যাসেজ গেল,
নেক্সট হচ্ছে সিন বলছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আচ্ছা, 7 এর যে যে টপিকগুলো খুব ভালো করে করতে হবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম যেটা করবে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমাদের মোগলি অ্যামং দ্য উলফস এর অ্যাক্টিভিটি টাস্কে দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। সেকেন্ড যেটা করবে সিমিলি। সিমিলি কোনটা? তুল্যতা। অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, অ্যাজ কুল অ্যাজ আইস, অ্যাজ আনসার্টেন অ্যাজ ওয়েদার, অ্যাজ ফেইথফুল অ্যাজ ডগ। এই যে তুল্যতা, সিমিলি মানে তুলনা। সিমিলি খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেমন আর ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার, হাইড্রোফোবিয়া। ওয়ান হু লিভস অন ফ্রুট, ফ্রুটারিয়ান। ওয়ান হু রাইটস নোবেল, নোবেলিস্ট। এই ধরনের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কথাটা নাও দেখা যেতে পারে, কোনো কোনো গ্রামার বইতে আছে ওয়ান ওয়ার্ড, তো সেইটা দিয়েও গ্রামার বইতে থাকে অনেক সময়। তো ওয়ান ওয়ার্ড মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো এর মানে হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আসছে ন্যারেশন, ঠিক আছে? ন্যারেশন খুব সিম্পলের ওপরে, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স আসতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন আসতে পারে, ন্যারেশন দিতে পারে। নেক্সট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্ট অনুযায়ী যেখানে ভার্ব বসে, সাবজেক্টের মাফিক ক্রিয়ার কাল বা ক্রিয়ার সমস্ত কিছু ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নেক্সট তোমার টেন্সে চেঞ্জ করতে দিতে পারে, চেঞ্জ অফ টেন্স। মানে একটা সেন্টেন্সকে হয়তো সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছে, সেটাকে বললো প্রেজেন্ট পারফেক্টে বা ফিউচার পারফেক্টে বা যে কোনো অন্যরকম টেন্সে দিতে পারে। প্রপার ফর্মস অফ ভার্বস। প্রপার ফর্মস অফ ভার্বস। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস। ওকে, এখানে আর ধরছে না, তাহলে এই পাশটাই লিখছি। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ, প্রপার ফর্মস অফ ভার্বস। আচ্ছা, একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেক সেন্টেন্স, ঠিক আছে? তো ওয়ান ওয়ার্ড বা সিমিলি এইগুলো যে কোনো গ্রামার বইতে ভোকাবুলারি যে পোরশনটা আছে, সেভেন স্ট্যান্ডার্ডের যে কোনো গ্রামার বইতে ভোকাবুলারিতে ওয়ান ওয়ার্ড এবং সিমিলি এই দুটো আমি পেয়ে যাব। কিন্তু ন্যারেশন শিখতে হবে অবশ্যই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি একটু বলে দিচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনটা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে, দেখো যখন বলছি আই ড্যাশ বিই বিভার ইটিং রাইস নাও, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী এখানে অ্যাম বসছে, ঠিক আছে? ওকে, কিন্তু যদি অপর একটি সেন্টেন্স লিখি হি ড্যাশ ব্র্যাকেটে বিই বি ইটিং রাইস নাও, তাহলে এখানে বসাবো ইজ। কেননা সাবজেক্ট এখানে আই, সেই হিসেবে অ্যাম বসছে। সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট হি, সেই হিসেবে ইজ বসছে। তাহলে ভার্বের সাথে সাবজেক্টের চুক্তি হচ্ছে যে আমি যদি আই থাকি তবে তুমি অ্যাম হবে, যদি আমি সাবজেক্ট হি থাকি তবে তুমি ইজ হবে। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। যদি তুমি হি এর পাশে সুন্দর করে একটা অ্যাম বসিয়ে দাও, তোমার গোটা সেন্টেন্সটা কাটা। এইটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুযায়ী যেখানে আমি ভার্বকে ইউজ করব, ঠিক আছে? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আর একটু ডিটেইলসে আমরা যাই।
মাই ফেভারিট ডিশ, ঠিক আছে। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার বি মাই ব্রেকফাস্ট। রাইস অ্যান্ড কারি দুটো আইটেম, কিন্তু রাইসের সাথে কারিটাকে আমি মিক্সড করে খাই যখন খাই, যে কারণে এখানে ইজ হবে। তো দুটো সাবজেক্ট যেহেতু এক করে আমি রাইস এবং কারিকে খাচ্ছি, সেই কারণে রাইস অ্যান্ড কারি ইজ হবে। ব্রেড এবং বাটার যদি হয় তাহলে কি হবে, দুটোকে ব্রেডের মধ্যে বাটারটাকে চিপকে আমি খাচ্ছি, তো দ্যাটস ওয়াই এখানেও ইজ হবে। কিন্তু যদি এই সেন্টেন্সটাকে আমি এমন লিখি, এই ব্রেড বাটারকে ইউজ করব কিন্তু সেন্সটা পাল্টে যাবে। ব্রেড অ্যান্ড বাটার dash be the items those I bought from market. ব্রেড অ্যান্ড বাটার হলো সেই আইটেমগুলো, আলাদা আলাদা কিনছি যখন মার্কেট থেকে ধরো কিনছি, তখন কিন্তু ব্রেড আলাদা কিনছি, বাটার আলাদা কিনছি, যে কারণে ব্রেড অ্যান্ড বাটার আর দ্য আইটেমস। তাহলে বোঝা গেল সাবজেক্ট যে রূপে ব্যবহার করছে ভার্ব ঠিক সেই রূপে ব্যবহৃত হচ্ছে, যে কারণে এটাকে বলা হয়ে থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট আমরা করলাম। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ দেখো এটা ভীষণ লেন্দি জিনিস, তবু আমি একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি। কোন সেন্টেন্সে যদি থাকে অ্যাজ ড্যাশ অ্যাজ, তখন তুমি ধরো গুড বেটার বেস্ট, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তো অ্যাজ এর মধ্যে সব সময় পজিটিভ ডিগ্রি বসবে। as good as, not as better as। than থাকলে কম্পারেটিভ ডিগ্রি বসবে। than থাকলে কি বসবে, কম্পারেটিভ ডিগ্রি বসবে। আচ্ছা, যেমন he is dash than any other boy। ধরো এখানে ব্র্যাকেটে গুডই আছে, তো এখানে যেই দেন দেখবো চোখ বন্ধ করে গুডের কম্পারেটিভ ডিগ্রিটাকে প্লেস করে দেবো। গুডের কম্পারেটিভ ডিগ্রি কি, বেটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে সুপারলেটিভ। দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি বসবে। সাপোজ কি হি ইজ ড্যাশ, সরি এখানে দা বসবে, হি ইজ দা ড্যাশ ব্র্যাকেটে গুড বয় ইন দ্য ক্লাস। তো বলা বাহুল্য এখানে দা আছে, দা থাকলে কি সুপারলেটিভ ডিগ্রি, তো দা থাকলে হবে বেস্ট। এরকম তিন প্রকারের ডিগ্রি মুখস্থ করতে হবে, এবং গুড বেটার বেস্ট, গ্রেট গ্রেটার গ্রেটেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, যেখানে একটা সিলেবল থাকে সেখানে কম্পারেটিভ ইআর যুক্ত করে হবে অথবা ইএসটি যুক্ত করে হবে সুপারলেটিভ, একটা বা দুটো সিলেবল থাকলে। তার বেশি যদি হয় তখন কম্পারেটিভ হবে মোর প্লাস পজিটিভ, আর মোস্ট প্লাস পজিটিভ হচ্ছে তার সুপারলেটিভ। সাপোজ গ্রেট গ্রেটার গ্রেটেস্ট, গ্রেটার কম্পারেটিভ, গ্রেটেস্ট সুপারলেটিভ। কিন্তু যদি দেখো সিলেবেলটা বোঝো, গ্রেট স্বরযন্ত্রের ক্ষুদ্রতম প্রচেষ্টায় যেটুকু অংশ উচ্চারণ করছে সেটা হচ্ছে সিলেবেল। গ্রেট আমি তো এরকম করতে পারি না গ্রেট, তাহলে তো উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে। তো গ্রেট, তাহলে গ্রেটে একটা সিলেবেল আছে। কিন্তু যদি কেয়ারফুল, কেয়ারফুল তিনটে সিলেবেল, তিনটে সিলেবেলের ক্ষেত্রে মোর কেয়ারফুল হচ্ছে কম্পারেটিভ, কেয়ারফুল পজিটিভ, মোর কেয়ারফুল কম্পারেটিভ, মোস্ট কেয়ারফুল সুপারলেটিভ। কিন্তু গ্রেট যখন হচ্ছে গ্রেট
গ্রেটার, গ্রেটেস্ট। তো এই হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। এছাড়া সেন্টেন্সের ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ একভাবে চেঞ্জ করা যায়, সেটা যদি এখন আমি বোঝাতে যাই সেটা একটা 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো সেন্টেন্সের ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ না করা থাকে কারণ, তাকে আপাতত এর ওপরই চলতে হবে, এই শর্ট ট্রিকের উপর চলতে হবে। আর যার পড়া আছে ভেরি ভেরি গুড। তো নেক্সট পোরশনে যাব আমি, প্রপার ফর্মস অফ ভার্বস। Proper forms of verbs. What is this? ভার্বের প্রপার রূপ, ক্রিয়ার কাল অনুযায়ী ভার্ব যে নিজের রূপকে চেঞ্জ করে সেটাই হচ্ছে প্রপার ফর্মস অফ ভার্বস। সাপোজ one evening I dash return from market. কোনো এক সন্ধ্যায় আমি কিন্তু কোনো একটা সন্ধ্যায় ফিরছিলাম। তো এই যে ফিরছিলাম এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্টে চলছে, তাহলে আই ওয়াজ রিটার্নিং হলো। টুডে, সেকেন্ড সেন্টেন্সের উদাহরণ দেখো, টুডে আই ড্যাশ ব্র্যাকেটে রিটার্ন ফ্রম মাই, today I dash return from my maternal uncle's house. আজকে আমি ফিরছি আমার মামা বাড়ি থেকে। তাহলে আজকে ফিরছি, আজকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, am returning। ঠিক আছে, যেহেতু one evening কোনো এক সন্ধ্যের কথা বলেছে তাই was returning, যেহেতু আজকে সন্ধ্যাতে ফিরছি তাই am returning। Tomorrow I dash return from ওই সেম maternal uncle's house. আগামীকাল আসবো, ঠিক আছে। তো আগামীকাল যখন আসবো তাহলে ফিউচার টেন্স হবে I shall return। তাহলে একটাই ভার্ব টাইমের পরিবর্তন মানে টাইমের পরিপ্রেক্ষিতে কিভাবে নিজের ফর্মটাকে চেঞ্জ করছে এইটা আমরা দেখছি। একই রিটার্ন, একদিন আসছিলাম তখন হচ্ছে ওয়াজ রিটার্নিং, আজকে আসছি ফিরছি তখন হচ্ছে তোমার অ্যাম রিটার্নিং, আগামীকাল আমি ফিরবো তখন হচ্ছে শ্যাল রিটার্ন। ঠিক আছে, তো এই যে ফর্মস অফ ভার্বস টেন্স অনুযায়ী চেঞ্জ হয় এটাকে আমরা প্রপার ফর্মস অফ ভার্বস বলি। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যে কোন টেন্সে ভার্বটা আছে, তবে গিয়ে কিন্তু ভার্বের ফর্মটাকে আমরা সঠিকভাবে বিবেচনা করে ইউজ করতে পারবো। তেমনই একটা সেন্টেন্স আমি দিলাম, ইট ড্যাশ রেইন ব্র্যাকেটে আর কি সিন্স মর্নিং। ইট ড্যাশ রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হ্যাজ বিন। এখানে আবার আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব, যেহেতু টাইম লিমিটেশন দেওয়া রয়েছে যে সকাল থেকে সে পড়ছে, সে এখন পড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে 4 ঘন্টা ধরে পড়ছে, যেই সময় দেওয়া থাকবে এক্সাক্ট পয়েন্ট অফ টাইম বলা থাকবে তখনই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইটাও করতে হবে খুব ভালো করে, প্রপার ফর্মস অফ ভার্বস। নেক্সট আমার যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স, মেক সেন্টেন্সে প্রথম আমাকে মাথায় রাখতে হবে যেন গ্রামাটিক্যাল কোনো এরর না হয়। একটা সেন্টেন্স আমি লিখছি, গ্রামাটিক্যাল এরর হয়ে গেল, পুরো সেন্টেন্সটা কাটা। তো তোমাকে ফার্স্টেই দেখতে হবে নো গ্রামাটিক্যাল এরর মাস্ট হ্যাপেন, কোনো গ্রামাটিক্যাল এরর যেন না হয়। দ্বিতীয়ত সেন্টেন্সটা যেন একটু ক্লাস ওয়াইজ হয়, যে 7 পরে 1 2 3 মতো সেন্টেন্স লিখো না, দিল বয় লিখলে আই এম আ বয় হবে না, একটু স্ট্যান্ডার্ডটা হাই করবে। থার্ড হচ্ছে তোমাকে ঠিক যে কথাটা মেক সেন্টেন্স যা দিয়ে করতে বলা হয়েছে ঠিক সেইটা দিয়েই করবে। ধরো তোমাকে বললো যে গার্ডেনিং, তুমি লিখে দিলে গার্ডেন দিয়ে আই হ্যাভ আ গার্ডেন, গার্ডেন ইজ মাই ফেভারিট প্লেস, হবে না কিন্তু। তোমাকে
গার্ডেনিংটাকে ইউজ করতে হবে। গার্ডেনিং ইজ মাই ওল্ড হবি। গার্ডেনিং হলো আমার পুরনো শখ। তেমনই তোমাকে বললো ভিজিট, তুমি দিলে ওয়ান ডে আই ভিজিটেড আ টেম্পল। বাচ্চারা এটাই করে, ওয়ান ডে আই ভিজিটেড আ টেম্পল। তোমাকে তো ইডি দিতে বলেনি, তাহলে কেন দেবে? ঠিক ভিজিটটা দিয়েই তোমাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে। পার্টস অফ স্পিচ কিন্তু চেঞ্জ করা যাবে না। আর ভার্ব যদি থাকে ভার্বের টেন্সও চেঞ্জ করা যাবে না। তুমি যাই ভিজিটেড দিয়ে বলে পাস্ট টেন্সে করে দিলে, তাহলে কি করে হবে? ভিজিট দিয়েই করতে হবে। রাম না, রাম দিলেও আবার হবে না, ভিজিটস হয়ে যাবে। তাহলে কি? রাম and his friend Rohit visit the temple every day. তুমি যদি এখানে বলো রাম visits the temple every day, আমি তো টেন্স চেঞ্জ করিনি, কিন্তু ভার্বের যে ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়েছে তোমাকে ফার্স্ট ফর্ম, তুমি ইউজ করছো ফিফথ ফর্ম। v1 + s/s তো ফিফথ ফর্ম, তাহলে কি করে হবে? ফর্মও চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, যে ফার্স্ট ফর্মের ভার্বকে সেকেন্ড ফর্মে নিলাম, থার্ড ফর্মে নিলাম, হবে না। তো এই গেল। নেক্সট, রাইটিং স্কিল। এই পরীক্ষায় যেটা লাইকলি সেটা হচ্ছে 10 নম্বরের রাইটিং হয়তো দেবে না, আবার দিতেও পারে। নাম্বার ডেভিয়েশনের উপর নির্ভর করছে, এমন নয় যে দেবেই না, দিতেও পারে। কিন্তু মানে মোর লাইকলি কি যে 1 + 7 বা দেখা যাচ্ছে অনলি 7। ধরো একটা স্টোরি দিল, স্টোরিতে বললো টাইটেল অ্যাড করতে, সেখানে 1 থাকলো, বাকি স্টোরিটায় 7 থাকলো। একটা লেটার লিখতে দিল 7 নম্বরে, একটা প্যারাগ্রাফ দিল, এইরকম দিতে পারে। তো ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সেটা হচ্ছে, দেখো টপিকসটা আমি বলে দিই। 1 হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে বায়োগ্রাফি ইম্পর্টেন্ট, কিন্তু যে কোনো মহান ব্যক্তির জীবনী আসতেই পারে বায়োগ্রাফি। থার্ড হচ্ছে লেটার। ফোর্থ হচ্ছে কনভারসেশন। আর ফিফথ হচ্ছে স্টোরি। আচ্ছা, লেটারের মধ্যে পার্সোনাল লেটার এন্ড ফর্মাল লেটার, লেটার টু হেডমাস্টার হেডমিস্ট্রেস আসতেই পারে। পার্সোনাল এন্ড ফর্মাল, এইগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। এই টপিকের মধ্যেই যা দেওয়ার দেবে। তো ঠিক আছে, প্রত্যেকে এই ভিডিওটা দেখে টপিকগুলো খুব ভালো করে নিজেরা সেট করো এবং সেটাকে খুব ভালো করে প্রিপেয়ার করো। যে কটা টপিক আলোচনা করা হলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বিশেষত যেগুলো মুখস্থ করার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সিমিলি, এগুলোকে খুব ভালো করে কিন্তু রিড করতে হবে প্রথম কথা, দেন মেমোরাইজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু এগুলো এক্সাম হলে গিয়ে করাটা খুব চাপ। তো যাই হোক, এই তোমাদের টপিক ডিসকাশন যা ছিল তাই হলো। খুব ভালোভাবে প্রত্যেকে পরীক্ষা দিও। টাটা।